কর্ণ প্রাণ প্রাণেশ হে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের লাস্ট যে টেন্স, সেটা হচ্ছে কি ফিউচার টেন্স। এই ভিডিওতে আমরা ফিউচার টেন্সের যে প্রত্যেকটি ভাগ, অর্থাৎ 4টি ভাগ, সেই 4টি ভাগ নিয়ে আমরা জানব। তো দেখো, প্রথমে আমরা চলে আসি কি ফিউচার ইনডেফিনাইট টেন্স। এই ফিউচার ইনডেফিনাইট টেন্স এটা কখন হবে? কোনো কাজ ভবিষ্যতে শেষ হবে, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ বোঝালে ভার্বটিকে ফিউচার ইনডেফিনাইট টেন্স করতে হয়। অর্থাৎ বিষয়টা কি হলো, যে ভবিষ্যতের কোনো সাধারণ ঘটনা, মানে তোমরা নিশ্চয়ই জানো যে ইনডেফিনাইট মানেই কি সাধারণ, যার আরেকটা নাম আছে কি যে সিম্পল ফিউচার, মানে যে কোনো ইনডেফিনাইটের একটা নাম আছে কি সিম্পল। তো সাধারণ ঘটনা বোঝালেই আমরা ভবিষ্যতে যদি কোনো সাধারণ ঘটনা বোঝাই, হবে, করবে, করব, খাবো, এরকম বোঝালেই ফিউচার ইনডেফিনাইট টেন্সটা হবে। তাহলে দেখো, এরপর চেনার উপায়, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। চেনার উপায় আছে, বাংলা ক্রিয়ার শেষে ইবো অর্থাৎ ব, ইবে অর্থাৎ বে ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে। অর্থাৎ ধরো, আমি কাজটি করিব, এই ক্ষেত্রে করিব আমরা বর্তমানে তো আর করিব বলি না, আমরা বলি কি করব। তাহলে দেখো, লাস্টে একটা ব আছে। যদি বলা হয় সে কাজটি করিবে, বা ইবে বা বে করবে, যেটা করিবেকে আমরা বর্তমানে বলি করবে, তাহলে বে থাকছে এক্ষেত্রে। বা তুমির ক্ষেত্রেও কিন্তু বে বা করবে এটা বা করিবে এটা ইউজ করা হয়, মানে তুমি কাজটি করিবে, লাস্টে কি পাওয়া যাচ্ছে? ইবে বা বে পাওয়া যাচ্ছে। সুতরাং এইগুলো দেখলে আমরা এটা খুব সহজে বুঝতে পারবো যে এটা ফিউচার ইনডেফিনাইট টেন্স। নেক্সট আমরা চলে আসবো ফিউচার ইনডেফিনাইট টেন্সের যে গঠন সেটা। ফিউচার ইনডেফিনাইট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে বসবে শ্যাল অথবা উইল, তারপরে নেক্সট বসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং সবার শেষে কি হয়? অবজেক্ট। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল। সব পার্সনের ক্ষেত্রে শ্যাল বা সব পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করা যায় না, একটা নির্দিষ্ট নিয়ম আছে। তারপরে দেখো, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ যেটা V1 ফর্ম, তার সঙ্গে লাস্টে অবজেক্ট বসে যায়। এরপরে আমরা চলে আসছি যে শ্যাল কোথায় বসে এবং উইল কোথায় বসে। দেখো, শ্যাল বসে হচ্ছে ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে। তোমরা ফার্স্ট পার্সন জানো নিশ্চয়ই, আমি, আমরা, আমাদের, আমাদিগকে, এই সমস্ত হচ্ছে ফার্স্ট পার্সন। তো এই ফার্স্ট পার্সনের পরে সবসময় শ্যাল বসে। এবং নেক্সট দেখো, উইল কোথায় বসে। দেখো তোমরা, উইল বসে হচ্ছে সেকেন্ড ও থার্ড পার্সনের পরে উইল বসে, অর্থাৎ তুমি, তোমরা, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন কোনগুলো? সে, তারা, ইট, দ্যাট, যে কোনো নাম, এগুলোর পরে হচ্ছে উইল বসে। নেক্সট আমরা যেটাই চলে আসবো সেটা হচ্ছে কি উদাহরণ। তো দেখো, ফিউচার ইনডেফিনাইট টেন্সে উদাহরণ যেমন বলা যায়, আমি স্কুলে যাব, তাহলে দেখো এই বটা দেখে বুঝতে পারছি আমরা যে এটা ফিউচার ইনডেফিনাইট টেন্সে আছে। সুতরাং আমি স্কুলে যাবে ট্রান্সলেট কি করব? আমরা জানি প্রথমে আমরা কি বসাবো? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে এখানে আমি, তাহলে আমির ইংরাজি লিখলাম আই। তারপরে দেখো, আমরা জানি এরপরে ভার্ব নিয়ে আসতে হবে। তো ভার্বের মধ্যে কি আছে? শ্যাল অথবা উইল। তো আই হচ্ছে ফার্স্ট পার্সনের পরে কি হবে? ফার্স্ট পার্সনের পরে সবসময় শ্যাল হবে, সুতরাং শ্যাল বসিয়ে দিয়েছি। এরপরে দেখো, তারপরে গঠনে কি আছে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এখানে যাওয়া হচ্ছে মূল ভার্ব, তার প্রেজেন্ট ফর্ম গো। এবার স্কুলে ইংরাজি হচ্ছে টু স্কুল, গোর পরে সবসময় টু বসে, তারপরে আমরা স্কুলটা বসিয়ে দিয়েছি। নেক্সট উদাহরণটা দেখো, সে কাজটি করবে। দেখো এখানে সাবজেক্ট কি আছে? সে, তার জন্য হি অথবা সি যে কোনো একটা বসালেই হয়। এরপরে আমরা গঠনে চলে আসবো, শ্যাল অথবা উইল ব্যবহৃত হয়। তো হি হচ্ছে থার্ড পার্সন, তাহলে হির পরে কি বসবে? উইল বসবে। তো এখানে উইল বসানো হয়েছে। তারপরে কি? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে করা হচ্ছে মূল ভার্ব, তাহলে তার প্রেজেন্ট ফর্ম কি? ডু। এবার নেক্সট যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে কাজটির জন্য দ্য ওয়ার্ক বসিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা চলে আসবো কি, যে এই যে শ্যাল এবং উইল আমরা বসাচ্ছি, এর একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কেমন আমরা এবার দেখে নেব। তাহলে দেখো বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে শ্যাল এবং উইলের ব্যতিক্রম যে নিয়মটা, শ্যাল এবং উইলের ব্যতিক্রমী নিয়ম, এটা কি বলছে? আদেশ, উপদেশ, প্রতিজ্ঞা, দৃঢ় সংকল্প, ভয়, এগুলি প্রকাশ করলে ফার্স্ট পার্সনে উইল এবং সেকেন্ড পার্সনে কি ব্যবহার করা হয়? শ্যাল ব্যবহার করতে হবে। এটি হচ্ছে সাধারণ নিয়মের বিপরীত। অর্থাৎ আমরা এতক্ষণ দেখতে পেরেছি যে কি
ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করা হয়, সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি ফিউচার টেন্সে আদেশ, উপদেশ, প্রতিজ্ঞা, দৃঢ় সংকল্প, ভয় এগুলি প্রকাশ করে, তাহলে অনেক সময় অপোজিটটাও হতে পারে। অর্থাৎ ফার্স্ট পার্সনের পরে উইল এবং সেকেন্ড এবং থার্ড পার্সনের পরে শ্যাল এটা ব্যবহার করা হতে পারে। যেমন একটা উদাহরণ দেখে নাও। উদাহরণ বলছে আমরা এটি করবই। এই ক্ষেত্রে কি হবে দেখো, আমরা ইংরাজি কি, আমরা ইংরাজি হচ্ছে উই। এরপরে দেখো তাহলে করবো এটা ফিউচার ইনডেফিনাইট টেন্স, তাহলে এরপরে উইয়ের পরে কী হওয়া উচিত ছিল, শ্যাল, কিন্তু এক্ষেত্রে শ্যাল হবে না, কারণ এটা দৃঢ় সংকল্প বোঝাচ্ছে যে আমরা এটি করবই। তাহলে উইয়ের পরে উইল বসে যাবে, উই উইল, তারপরে ডু, তারপরে নেক্সট ইট, আমরা এটা করবই। এরপরে নেক্সট দেখো সে তাকে শাস্তি দেবেই, এটাও কিন্তু প্রতিজ্ঞা বা দৃঢ় সংকল্প বোঝাচ্ছে। তাহলে সে ইংরাজি কি, হি বা সি যে কোনো একটা লিখলেই হয়, আমি এখানে হি লিখছি। তাহলে তারপরে গঠন অনুযায়ী কী বসবে, যে শ্যাল বা উইল, কিন্তু এক্ষেত্রে হির পরে উইল হওয়া উচিত ছিল, উইল হবে না, কি হবে, শ্যাল হবে, কারণ দৃঢ় সংকল্প বা প্রতিজ্ঞা বোঝাচ্ছে। তাহলে হির পরে আমরা শ্যাল বসিয়ে দেব, হি শ্যাল। এরপরে দেখো শাস্তি দেওয়া ইংরাজি কি, পানিশ, তো তারই প্রেজেন্ট ফর্ম বসে যাবে, প্রেজেন্ট ফর্ম বসে গেল। এরপরে কি, তাকে ইংরাজি লিখতে হবে আমাদের হিম, হিম মানে তাকে। তাহলে হি শ্যাল পানিশ হিম, এটার মানে হয়ে যাচ্ছে সে তাকে শাস্তি দেবেই। এরপর নেক্সট আমরা চলে আসবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তাহলে বন্ধুরা আমরা চলে আসলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। দেখো যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানেই কিন্তু চলতে থাকা বোঝায়। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলবে, যে ভবিষ্যতে যদি কোনো কাজ চলতে থাকা বোঝায় তখনই সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে এরূপ বোঝালে তাকেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হচ্ছে। এবার নেক্সট আমরা চলে আসি যে চেনার উপায়, কী করে আমরা চিনতে পারবো। দেখো এর বিশেষ কিছু নিয়ম নেই, কিন্তু দেখো করতে থাকবে, যেতে থাকবো, খেলতে থাকবো, এরকম ক্রিয়া বাংলা বাক্যে ব্যবহৃত হতে দেখা যায়। করতে থাকবো, খেতে থাকবো, যেতে থাকবো, মানে ভবিষ্যতে কিছু একটা চলতে থাকবে, এরকম বিষয়টা বোঝাবে। দেখো নেক্সট গঠনটা দেখো, গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, তার সঙ্গে মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ কন্টিনিউয়াসের একটা মিল তো থাকবেই। তো মিলটা এখানে কি, যে মূল ভার্ব প্লাস আইএনজি, যে কোনো কন্টিনিউয়াসে মূল ভার্ব প্লাস আইএনজি কিন্তু থাকে। আমাদের একটা প্রশ্ন থাকে যে শ্যাল বি কোথায় বসবে বা উইল বি কোথায় বসবে। তো বিষয়টা নতুন কিছুই না, যেখানেই শ্যাল ব্যবহৃত হয় সেখানেই শ্যাল বি ব্যবহৃত হবে, আর যেখানেই উইল ব্যবহৃত হয় সেই পার্সন বা সেই নাম্বারের পরেই উইল বি ব্যবহৃত হয়। নেক্সট আমরা উদাহরণ করলে এরপরে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখো প্রথমেই রয়েছে আমরা রাতে পড়তে থাকবো। তো দেখো থাকবো মানে পড়তে, কিছু একটা করতে থাকবো, এটা দেখে বোঝা যাচ্ছে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ট্রান্সলেট করতে হবে কীভাবে, দেখো আমরা প্রথমে সাবজেক্ট আমরা ইংরাজি কি, উই। এরপরে দেখো শ্যাল বি বা উইল বি, তো উই যেটা সাধারণ নিয়ম, ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে, সুতরাং এখানে ফার্স্ট পার্সনের পরে শ্যাল বি বসবে, তাহলে উই শ্যাল বি। এরপরে দেখো মূল ভার্ব প্লাস আইএনজি, তো এখানে মূল ভার্ব কি, পড়া, তার মানে রিড, তার সঙ্গে আইএনজি বসে গেল। এবার দেখো রাতে ইংরেজি কী হবে, অ্যাট নাইট, এইটা হয়ে গেল আমরা রাতে পড়তে থাকবো ইংরাজি উই শ্যাল বি রিডিং অ্যাট নাইট। নেক্সট দেখো সে ভাত খেতে থাকবে, এটি ট্রান্সলেট করলে কী হবে, সে ইংরাজি কি হি বা সি যে কোনো একটা দিলে হয়। এরপরে দেখো শ্যাল বি বা উইল বি, তো দেখো এটা তো থার্ড পার্সনের পরে কি বসে, উইল বসে, তাহলে এখানে উইল বি বসবে, উইল বি। এবার দেখো মূল ভার্ব প্লাস আইএনজি, মূল ভার্ব এখানে কি, খাওয়া, তাহলে ইট, এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, ইটিং হয়ে গেল। হি বা সি উইল বি ইটিং, মানে সে খেতে থাকবে। এবার কি মানে কি লিখতে হবে, নেক্সট অবজেক্ট বা আছে সেটা কি ভাত, তার ইংরেজি লিখতে হবে কি রাইস, RICE, রাইস। এর মানে হয়ে গেল সে ভাত খেতে থাকবে, মানে হি বা সি উইল বি ইটিং রাইস। পরের টেন্সে আমরা চলে আসবো, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে বন্ধুরা আমরা চলে আসলাম ফিউচার পারফেক্ট টেন্সে। তো দেখে নেব ফিউচার পারফেক্ট টেন্সটা কাকে বলে। দেখো
কোনো কাজ ভবিষ্যতে সম্পন্ন হওয়ার আগে অন্য একটি কাজ সম্পন্ন হবে বা হয়ে থাকবে বোঝালে যে কাজটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হবে তাকে ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে, এবং যে কাজটি পরে সম্পন্ন হবে সেটিকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করতে হবে। অর্থাৎ ধরো বাবা বাড়ি আসার আগে আমি ভাত খেয়ে থাকবো, এরকম যদি বোঝায় তাহলে ভালো করে ভেবে দেখো তো কোন কাজটা আগে হয়েছে। আমি ভাত খেয়ে থাকবো এই কাজটা কিন্তু আগে হয়েছে, তাহলে এই কাজটিকে কী করতে হবে, ফিউচার পারফেক্ট, এবং বাবা আসা এই যে ব্যাপারটা এটাকে কিন্তু করতে হবে কি প্রেজেন্ট ইনডেফিনাইট। তবে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে বাবা আসা এই ব্যাপারটাকে প্রেজেন্ট ইনডেফিনাইট করলেও হয়, বা তোমরা যদি মনে করো ফিউচার ইনডেফিনাইট করবে তাহলেও ব্যাপারটা ভুল হয় না। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইটটাই হচ্ছে নিয়ম, কিন্তু কেউ যদি ফিউচার ইনডেফিনাইট করে তাহলেও সেটা অ্যাকসেপ্টেড হবে। এরপরে দেখো চেনার উপায়টা আমরা দেখে নিই। দেখো তোমরা চেনার উপায়টা একটু দেখে নাও। দুটি কাজ একসঙ্গে ঘটবে এরকমই বোঝাবে, এবং একটির আগে আরেকটি কাজ ঘটে থাকবে এমন বোঝাবে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দুটি কাজ একসঙ্গে ঘটে থাকা বোঝায়, এবং মানে ঘটে থাকবে বোঝাবে, এবং একটির আগে আরেকটি কাজ ঘটে থাকবে। যেটা আগে ঘটে থাকবে সেটাই কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর যেটা পরে তাহলে সেটা কি বললাম আমি, সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট হতে পারে বা ফিউচার ইনডেফিনাইটও করা যেতে পারে। দেখো এরপরে গঠনটা দেখো, সাবজেক্ট বসে প্রথমে, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে V3 ফর্ম প্লাস অবজেক্ট। যে কোনো পারফেক্ট টেন্সেই কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, মানে যেটা সংক্ষেপে আমরা V3 ফর্ম বলি। এখানেও তার ব্যতিক্রম হয়নি, এখানেও কিন্তু V3 ফর্ম ইউজ হয়েছে। সুতরাং এটাই হচ্ছে গঠন। এইবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে শ্যাল হ্যাভ কোথায় বসবে আর উইল হ্যাভ কোথায় বসবে। একই নিয়ম, শ্যাল যেখানে বসে সেখানেই শ্যাল হ্যাভ বসবে, এবং উইল যেখানে বসে সেখানেই উইল হ্যাভ বসবে। কয়েকটা উদাহরণ দেখে নিয়ে বিষয়টি আরও পরিষ্কার করে বুঝে নেব। বন্ধুরা দেখে নাও, এখানে আমি দুটো উদাহরণ লিখেছি। একটা হচ্ছে তোমরা আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো, এবং দ্বিতীয়টা কি সূর্য উঠবার পর তারা চলে যাবে। দেখো দুটোতে একই সঙ্গে দুটি কাজ ঘটে যাওয়া বোঝাচ্ছে, এবং একটির আগে আরেকটি ঘটে যাওয়া বোঝাচ্ছে। তাহলে দেখো তোমরা আসার আগে আমি কাজটি শেষ করে ফেলবো, কোন কাজটা এখানে আগে শেষ হয়েছে, মানে শেষ হবে আর কি। আমি কাজটি শেষ করে ফেলবো এটা আগে শেষ হবে, তাহলে এইটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স করবো এইটুকুকে। দেখে না তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কি, প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্টই আছে আমি, তার জন্য লিখলাম আই। এবার গঠনটা মনে করতে হবে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে আই তো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের পরে কি বসে, শ্যাল হ্যাভ। তাহলে আয়ের পরে আমরা কি লিখব, শ্যাল হ্যাভ। নেক্সট তারপরে কি বসে, মূল ভার্বের V3 ফর্ম, মানে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো এখানে মূল ভার্বটা কি, শেষ করা। তাহলে শেষ করা ইংরাজি হচ্ছে ফিনিশ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ইউজ করব। তাহলে ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড। তাহলে আমরা ফিনিশ লিখলাম। এবার দেখো কি ফিনিশ করব, কাজটি। তাহলে দেখো কাজটি ইংরাজি কি, কাজটি ইংরাজি তোমরা জানো, কাজটি ইংরাজি হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে আমরা লিখলাম দ্য ওয়ার্ক লিখলাম। এরপরে দেখো আগে, এই আগে ইংরাজি কি হবে, বিফোর। বিফোর লিখলাম আমরা আগে। এরপরে দেখো তোমরা আসার আগে এই ব্যাপারটা, এটাকে আমরা কোন টেন্স করবো, এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করব বা ফিউচার ইনডেফিনাইট টেন্স যে কোনো একটা করলেই হবে। তাহলে দেখো তোমরা ইংরেজি কি, ইউ। এরপরে দেখো আশা, আশা এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটও করতে পারি বা ফিউচার ইনডেফিনাইটও করতে পারি। তাহলে দেখো বিফোর ইউ, এরপরে কি করতে হবে, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ফিউচার ইনডেফিনাইট ফর্মও করা যাবে, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম বা ফিউচার ইনডেফিনাইট ফর্ম। তাহলে দেখো আমরা এখানে তাহলে আশা ইংরেজি কি, কাম। তাহলে আমরা যদি শুধু কাম লিখি তাহলে এটা কি হয়ে গেল, প্রেজেন্ট ইনডেফিনাইট হয়ে গেল। অথবা আমরা এটা কি করতে পারতাম, উইল কাম, এটাও আমরা করতে পারতাম। দুটোই বোথ আর রাইট। ইউ শুধু কাম দিলেও হবে বা উইল কাম দিলেও এটা ভুল হবে না। নেক্সট আমরা চলে আসবো সূর্য উঠবার পর তারা চলে যাবে। তাহলে দেখো কোন কাজটা এখানে আগে হয়েছে। দেখো দেখো বন্ধুরা, এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আগে, যেটা মানে ইংরাজি হচ্ছে বিফোর, এই বিফোর আর আফটার, এই যে এরপর আমরা পর পাচ্ছি, এটা ইংরাজি হচ্ছে আফটার। এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে বিফোরের ক্ষেত্রে
যে পারফেক্ট টেন্সটা আমরা ইউজ করছি, যে কোনো পারফেক্ট, সেটা পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, যে পারফেক্ট করছে সেটা বিফোরের আগে ব্যবহার করতে হবে, বিফোরের আগে। এবং যদি পর থাকে তাহলে যে পারফেক্ট টেন্সটা আমরা ইউজ করতে চলেছি সেটা এই পর ইংরাজি হচ্ছে আফটার, আফটারের পরে সেই পারফেক্ট টেন্সটা আমাদের লিখতে হবে। যেমন এটা করলে তোমরা বুঝতে পারবে। দেখো কোন ঘটনাটা আগে ঘটেছে, তারা সূর্য উঠবার ব্যাপারটা আগে ঘটেছে, তাহলে ওইটা আফটারের পরে শেষে আমরা ওই টেন্সটা করব। যেটা প্রেজেন্ট, দেখো পরে যেটা ঘটেছে অর্থাৎ তারা চলে যাবে, এইটাকে আমরা আগে ব্যবহার করব। মানে তারা চলে যাবে ইংরেজি কি, তারা ইংরেজি এখানে হচ্ছে সাবজেক্ট মানে দে। এবার এটা যেহেতু পরে ঘটেছে তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট আমরা করতে পারি বা ফিউচার ইনডেফিনাইট আমরা করতে পারি। তাহলে দেখো দে, এরপরে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট করি তাহলে কি চলে যাবে ইংরেজি কি গো। তাহলে দেখো কি হলো, দে গো মানে তারা চলে যাবে, বা এটা আমরা কি করতে পারতাম উইল গো, দে উইল গো। এবার দেখো পর ইংরেজি, এইবার আমরা লিখছি আফটার। আফটার দেখো সূর্য উঠবার মানে সূর্য ওঠা, এই ব্যাপারটাকে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে সূর্য ইংরেজি কি, সূর্য ইংরেজি হচ্ছে দ্য সান, দ্য সান। এরপরে হচ্ছে আমরা সেই গঠনটা মনে করব, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তাহলে দ্য সান এটা তো থার্ড পারসন, থার্ড পারসনের পরে কী হবে উইল হ্যাভ। তাহলে দ্য সান উইল হ্যাভ, এরপরে কী হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এখানে ওঠা বা উদিত হওয়া, ওঠা মানে এখানে উদিত হওয়া, উদিত হওয়ার ইংরেজি কি রাইজ। তাহলে রাইজের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে রাইজেন, সেটা এখানে লিখতে হবে। তাহলে আমরা লিখলাম রাইজেন। তাহলে বন্ধুরা সূর্য উঠবার পর তারা চলে যাবে, এর ইংরেজিটা কী করলে হবে, কী করতে হবে দে গো বা দে উইল গো আফটার দ্য সান উইল হ্যাভ রাইজেন, এটার ইংরেজি হয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো নেক্সট লাস্ট যে টেন্সের শেষ, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বন্ধুরা দেখে নাও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো। ভবিষ্যৎকালে কোনো একটি কাজ অন্য একটি কাজের পূর্বে বা আগে পর্যন্ত কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে যেটিকে সেটিকে ফিউচার পারফেক্ট টেন্স, এবং যেটি পরের ঘটনা সেটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, অর্থাৎ অনেকটা ফিউচার পারফেক্ট টেন্সের মতো। এক্ষেত্রেও দুটি ঘটনার উল্লেখ থাকবে, একটি ঘটনা আরেকটি ঘটনার আগে চলতে থাকবে, এরকম বোঝাবে, চলতে থাকবে, তাহলে সেটাই হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি চলবে এরকম বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট, যদি চলতে থাকবে এরকম বোঝায় তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো করে বোঝার চেষ্টা করো। ডিফারেন্সটা কি, যে বাবা আসার আগে আমি কাজটি করব বা করে থাকব, এই আমি কাজটি করে থাকব এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, কিন্তু বাবা আসার আগে আমি কাজটি করতে থাকব এটা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, অর্থাৎ একটা কন্টিনিউটি বোঝাচ্ছে। নেক্সট চেনার উপায়, এর বিশেষ কিছু নেই। এই যেটা বললাম এরকম যদি একটা ঘটনার আগে আরেকটি ঘটনা চলতে থাকবে, খেতে থাকবো, যেতে থাকবে, এরকম বোঝালেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নেক্সট দেখো গঠন, যেটা গঠনটা দেখে নাও, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সাবজেক্ট। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সঙ্গে আইএনজি এই বিষয়টা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক বা এই বিষয়টা থাকেই, তো এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তো এরপরে দেখো একটা ব্যাপার, যে শ্যাল হ্যাভ বিন কোথায় বসবে আর উইল হ্যাভ বিন কোথায় বসবে। যেখানেই শ্যাল বসে সেখানেই শ্যাল হ্যাভ বিন বসবে, আর যেখানে উইল বসে সেখানেই উইল হ্যাভ বিন বসবে, কোনো ব্যতিক্রম এর মধ্যে নেই। তো আমরা এরপরে কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরও পরিষ্কার করে বুঝে নেব। দেখো বন্ধুরা এখানে দুটি উদাহরণ আমি লিখেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে তুমি আসার আগে আমরা খেলতে থাকবো, এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার কি, যে আমি 1 ঘন্টা ধরে লিখতে থাকবো। সময়ের উল্লেখও থাকতে পারে, শুধুমাত্র যে দুটি ঘটনার উল্লেখ থাকবে এমনটা নাও হতে পারে, সময়ের উল্লেখও থাকতে পারে। তো প্রথমটা কীভাবে করতে হবে, দেখো কোনটা আগে ঘটেছে আমাদের দেখতে হবে। দেখো তুমি আসার আগে আমরা খেলতে থাকবো এটা কিন্তু আগে ঘটেছে, সুতরাং এইটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ দিতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি আমরা ইংরেজি কি উই, এরপরে কি বসে নিয়মটা মনে রাখতে হবে, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। তাহলে উই যেহেতু ফার্স্ট পার্সনের পরে কি বসবে শ্যাল হ্যাভ বিন বসবে, শ্যাল হ্যাভ, তারপরে হচ্ছে বিন, এরপরে কি বসবে মূল ভার্বের সঙ্গে আইএনজি। এখানে মূল ভার্বটা কি খেলা করা, তাহলে প্লের সঙ্গে আমরা কি লাগিয়ে দেবো আইএনজি প্লেয়িং,
তাহলে খেলতে হয়ে গেল কি, আমরা খেলতে থাকবো হয়ে গেছে। এরপর কি আসবে, আগে। আগে ইংরেজি কি, বিফোর। বিফোর, এরপরে কি তুমি আসা, এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটও করতে পারি বা ফিউচার ইনডেফিনাইটও করতে পারি। প্রেজেন্ট ইনডেফিনাইটে আমরা করছি তুমি আসা মানে ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট, আর আসা ইংরাজি কাম। আসা ইংরাজি কি, আসা ইংরাজি হচ্ছে কাম। তাহলে হয়ে গেল কি, উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর ইউ কাম, এটা মানে হচ্ছে তুমি আসার আগে আমরা খেলতে থাকবো। নেক্সট চলে আসবো, আমি 1 ঘন্টা ধরে লিখতে থাকবো। এটা কি হবে, আমি লিখতে থাকবো, এটাই হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি ইংরেজি কি, আই, এরপরে কী আসবে, শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। এবার লেখা ইংরাজি, লেখার সঙ্গে আইএনজি লাগাতে হবে। তাহলে লেখা ইংরাজি কি, রাইট, WRIT। তো দেখো রাইট, রাইটের সঙ্গে আইএনজি যখন লাগাই তখন লাস্টের ইটা উঠে যায়, এটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে দেখো রাইটিং লিখলাম, আই শ্যাল হ্যাভ বিন রাইটিং, মানে আমি লিখতে থাকবো। এবার দেখো 1 ঘন্টা ধরে, এই ধরে ইংরাজি তোমরা জানো ফর, ফর। এবার 1 ঘন্টা ইংরাজি 1 আওয়ার, ফর 1 আওয়ার, এটা মানে হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার, মানে হচ্ছে আমি 1 ঘন্টা ধরে লিখতে থাকবো। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওর মাধ্যমে টেন্সের ক্লাস আপাতত শেষ হলো। এরপরে বেশ কিছু, যদি অন্য কিছু মানে ছোটোখাটো যদি কোনো ডিটেলস বিষয় যদি মানে এড়িয়ে গিয়ে থাকে এর মাধ্যমে বা এই ভিডিওর মধ্য দিয়ে, তাহলে সেটাকে আমরা অন্য একটা ভিডিওতে প্রত্যেকটা টেন্স সম্পর্কে আলাদা আলাদা স্পেশালভাবে আলোচনা করা হবে ডিটেলসে। ঠিক আছে, যদি লাগে তোমরা তার জন্য ভিডিওতে কমেন্ট করে জানাবে অবশ্যই। আর একটা ব্যাপার তোমাদের বলে দিই, সেটা হচ্ছে আমরা লাস্ট যে দুটো টেন্স করলাম আজকে, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো টেন্স এখন একেবারেই ব্যবহার করা হয় না বললেই চলে। এমনকি ন্যারেশন ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু এই টেন্স ব্যবহার করা হয় না। সুতরাং এই টেন্স বেশ কিছু বইতে থাকে না, শুধুমাত্র ফিউচার কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত ডিটেলসে থাকে, তারপরে এইসব টেন্স কিন্তু সেখানে অ্যাভয়েড করা হয়। তো সেই দিক থেকে এখানে অনেকটাই তোমরা হেল্প পাবে। এই ভিডিওতে অনেকটা ডিটেলসে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এবং আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান আইকনটি অন করে রেখো, যাতে পরবর্তী আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তুমি সবার আগে পেতে পারো, মিস না করো। থ্যাংক ইউ।